প্রেস ক্লাবের বার্ষিক অনুষ্ঠানের সভাপতি তথা প্রেস ক্লাবের সভাপতি মহোদয় উপস্থিত রয়েছেন, দীপক মজুমদার মহোদয়, মাননীয় নবনির্বাচিত বিধায়ক তথা আগরতলা পৌর নিগমের চেয়ারম্যান সহ এখানে যারা প্রেসের বন্ধুরা রয়েছেন সকলকে আমি শুভেচ্ছা জানিয়ে এক দুটা কথা বলি শেষ করবো। ছোট্ট অনুষ্ঠান, সুন্দর অনুষ্ঠান, কিন্তু একটা কথা না বললে না হয়, যখনই খেলাধুলার কথা আসে আমরা দেখবেন আমাদের মায়েরা ছোট ছোট বাচ্চাদেরকে স্কুলে দিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে। অর্থাৎ সেই সকাল 10টায় স্কুলে দিয়ে বাচ্চাকে মায়েরা বসে থাকে 4টা পর্যন্ত, বাচ্চা স্কুল থেকে বেরোবে তারপরে নিয়ে আসবে। কিন্তু এটা বলতে হয়, আমি যেহেতু ক্রীড়ামন্ত্রী, আমি দেখি যখনই অন্য কোনো স্পোর্টস হয় সেখানে ছেলেমেয়েরা যখন খেলতে যায় বাড়ির অভিভাবকরা সেখানে যান না। অর্থাৎ প্রথম থেকেই আমরা ধরে নিই যে খেলাধুলা যারা করে তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক। এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে। আগে একটা সময় ছিল যে খেলাধুলা হলেই মানুষ বলতো যে সেটা শরীর এবং মনের জন্য। আজ কিন্তু শরীর মন নয়, আর আর্থিক ভাবেও যেমন আমাকে স্বাবলম্বী হতে সাহায্য করে আজকে আমি প্রতিষ্ঠিত হওয়ার জন্য, বা যদি আমরা দীপা কর্মকারকে দেখি বা বর্মনকে দেখি বা প্রতিষ্ঠা সামন্তকে দেখি, দেখবেন এরা আমাদের অন্যান্য চাকরিজীবী যারা তাদের থেকে অনেক বেশি সুনাম অর্জন করেছে। আমি বলছি না সবাই খেলাধুলায় যাবে, কিন্তু যে সমস্ত ছেলেমেয়েরা খেলাধুলায় যায় তাদেরকেও আমাদের উচিত তাদেরকে উৎসাহিত করা, তাদের পাশে দাঁড়ানো, কারণ এটা একটা বিশাল বড় মাধ্যম আজকের দিনে নিজেকে প্রতিষ্ঠিত করার। আমরা আমাদের রাজ্যটাকে যদি দেখি, দীপা কর্মকারের পরবর্তীতে প্রতিষ্ঠা সামন্ত জুনিয়র জিমন্যাস্টিক প্লেয়ার ছিল, তাকে ভারত সরকার রেল মন্ত্রণালয়ে চাকরি দিয়েছে। সে আমাদের ন্যাশনাল সে গোল্ড পেয়েছে, সেখানে থেকে ভারত সরকার চাকরি। এরপরেও আমাদের এখান থেকে মৌসুমী, অস্মিতা এরকম অনেক ছেলে মেয়েদেরকে বাইরে উত্তরপ্রদেশ গভর্নমেন্ট বা মধ্যপ্রদেশ গভর্নমেন্ট বিভিন্ন দপ্তরে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে। আমরা আমাদের রাজ্যে তাদেরকে সম্মান স্বরূপ আমরা ঘোষণা করেছি এবং দিচ্ছি। আমরা এই 2 বছর ধরে যারা গোল্ড মেডেল জিতছে তাদেরকে আমরা 1 লক্ষ টাকা দিচ্ছি, যারা সিলভার জিতছে তাদেরকে 50,000 টাকা দিচ্ছি, যারা ব্রোঞ্জ জিতছে তাদেরকে 25,000 টাকা দিচ্ছি, দলগতভাবে যারা গোল্ড জিতছে তাদেরকে আমরা 50,000 টাকা দিচ্ছি, যারা দলগতভাবে সিলভার জিতছে তাদেরকে 25,000 টাকা দেওয়া হচ্ছে। অর্থাৎ খেলাধুলায় যেন আমরা চাই যে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা কোনো অংশে পিছিয়ে না থাকে। আমরা আমাদের রাজ্যে যারা এখানে আছেন, যারা আপনারা প্রেসের সঙ্গে যুক্ত, যারা খেলাধুলা অর্গানাইজ করে, আপনারা জানলে খুশি হবেন, এটা আমাদের রাজ্যে প্রথমবার হবে। ত্রিপুরা রাজ্যের পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়ে 51 বছর হয়েছে। এটা বোধহয় প্রথমবার হবে যে আমাদের রাজ্যভিত্তিক যতগুলো স্পোর্টস ইভেন্ট হয় সবগুলো এবার আমরা মফস্বলে করেছি, অর্থাৎ জেলায় করেছি। করতে একটু অসুবিধা হয়েছে, কারণ দীর্ঘ বছর এখানে এটা একটা পরম্পরা হয়েছিল যে রাজ্যভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা হবে, সেটা আগরতলা হবে, উমাকান্ত হবে বা এখানে বিবেকানন্দ ময়দানে হবে, কারণ এখানে পরিকাঠামো রয়েছে, মাঠ রয়েছে, থাকার ব্যবস্থা রয়েছে। গ্রামীণ এলাকাতে সেগুলো গড়ে ওঠেনি। আপনারা অবাক হবে শুনলে যে আমাদের রাজ্যে একটা যুব আবাস, অর্থাৎ ইউথদেরকে নিয়ে যে সমস্ত কার্যক্রম করা হয়, আমরা কখনো ভাবিনি যে ধর্মনগরেও একটা যুব আবাস চাই বা উদয়পুরে একটা যুব আবাস চাই। আমরা এখানেই সমস্ত পরিকাঠামো গড়ে তুলেছি আগরতলাকে কেন্দ্র করে। এর জন্য কোনো ধরনের ইভেন্ট এই আগরতলা শহরের বাইরে করা সম্ভব নয়, কারণ সেখানে থাকারই ব্যবস্থা নেই। আর যদি আপনি ধর্মনগরে একটা স্টেট লেভেল কোনো প্রোগ্রাম করেন, সেখানে 100-200-300 ছেলেমেয়েরা থাকবে, তার কোনো পরিকাঠামো নেই, বা বিলুনিয়াতে করবেন সেখানে পরিকাঠামো নেই। এটা প্রথমবার হবে যে আমরা আমাদের রাজ্যে আমবাসাতে যুব আবাসের উদ্বোধন করেছি, যেখানে 200 ছেলে মেয়ে থাকতে পারবে এবং সেখানে পরিকাঠামো, থাকার ব্যবস্থা বা খেলাধুলা করার মতো পরিকাঠামো আমরা গড়ে তুলেছি। আমরা ইতিমধ্যে আরো 2টা যুব আবাস, একটা উদয়পুর, একটা কৈলাস শহরে, যার ভূমি পুজো হয়েছে, কাজ পুজো হয়েছে, আমরা 2 বছরের মাথায় সেখানেও 2টা শহরে যুব আবাস আমরা করতে পেরেছি। আমরা দেখেছি একটা সময় শুধু মাঠ, উন্নত মাঠ বললেই আগরতলাকে বোঝা যেত। এখন কিন্তু এরকম আমরা জম্বই জেলাতে নতুন মাঠ হয়েছে, সিনথেটিক গ্রাউন্ড হয়েছে, আজ কোয়াইতে হয়েছে, বিলুনিয়া হয়েছে। আমরা পানিসাগরে আমাদের যেখানে স্পোর্টস স্কুল রয়েছে, সেখানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আমরা একটা অ্যাথলেটিক গ্রাউন্ড সেখানে করেছি। তো আমরা চাই আমাদের রাজ্যের একদম প্রান্তিক এলাকাগুলোতে, অর্থাৎ রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে যেন খেলাধুলা পরিকাঠামো গড়ে ওঠে, আর তার জন্য আমাদের সরকার প্রতিনিয়ত কাজ করে চলছে। আমরা চাই আমাদের রাজ্যের খেলাধুলার উন্নয়ন ঘটুক, শুধুমাত্র আগরতলা কেন্দ্রে নয়, সেটা সারা রাজ্যে যেন তাই সেই প্রতিভাবান খেলোয়াড়দেরকে তুলে আনা যায়।
শিক্ষা এবং খেলা এই দুটাকে নিয়ে আমাদের রাজ্য সরকারের প্রথম প্রায়োরিটি। আপনারা দেখেছেন কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী রবীন্দ্র ভবনে যে আমাদের রাজ্যে যারা 100 যারা মাধ্যমিকে 100 জন যারা টপার হয়েছে তাদেরকে 5,000 টাকা প্রতি মাসে তাদের শিক্ষার জন্য, তাদের টাকার জন্য, অর্থের জন্য যেন তাদের পড়াশোনার ব্যাঘাত না ঘটে, এই ধরনের মেধাবী ছেলেমেয়েরা যেন পিছিয়ে না পড়ে, তার জন্য 5,000 টাকা করে 100 জনকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের অ্যাকাউন্টে প্রতি মাসে 5,000 টাকা যাবে 11 12 করার জন্য। এবং যারা 12 এ পাস করছে তারা 100 জনকে এইরকম তাদের কলেজ কমপ্লিট করার জন্য প্রতি মাসে 5,000 টাকা তাদের অ্যাকাউন্টে যাবে, এইরকম 100 জনকে চিহ্নিত করা হয়েছে এবং তাদেরকে আর্থিক সাহায্য শুরু করা হয়েছে। আমরা আমাদের রাজ্যে যারা খেলোয়াড়রা রয়েছে এই ধরনের ট্যালেন্ট সার্চের মাধ্যমে যারা এরকম প্রতিভাবান খেলোয়াড়, যারা আন্ডার 17 আন্ডার 19 যারা আমাদের স্কুল স্তরে যারা ন্যাশনাল স্তরে গিয়ে মেডেল অর্জন করছেন, আমি যেটা বললাম তাদের পুরস্কার 1 লক্ষ টাকা। এছাড়াও তার উন্নত মানের খেলা প্রশিক্ষণের জন্য বাইরে যারা যেতে চায় বা আরো উন্নত খেলার প্রশিক্ষণ নেওয়ার জন্য তাদেরকেও এককালীন আমরা 3 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা, সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত এবার আমরা অনেককে দিয়েছি। তো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একজন স্পোর্টসম্যান, তিনিও চান, তিনি ডাক্তারের পাশাপাশি তিনি খেলাধুলাকেও ভালোবাসেন, নিজেও খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলেন। ওনার প্রয়াস যে এই রাজ্যের খেলাধুলায় যারা যেতে চায় তারা যেন পিছিয়ে না পড়ে। এই ধরনের টুর্নামেন্টও আমি মানে শামিল হওয়ার সুযোগ পেয়েছি, আমাকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন। আমি চাই আপনাদের এই খেলাধুলা গ্রামীণ এলাকায় তো করুন, আপনারা মহকুমা ভিত্তিক সেগুলো যদি করতে পারেন তাহলে আর একটু এটার পরিধিটা বাড়বে। আর আমাদের যেখানে সাহায্য দরকার হবে সরকারের, আপনারা আমাদেরকে বলবেন, আমরা আপনাদের পাশে থেকে আমরা সকলে মিলে চাই আমাদের রাজ্যের খেলাধুলার উন্নতি ঘটুক। কারণ দেখুন রাজ্য অনেক এগোচ্ছে, দেশ অনেক এগোচ্ছে। আমি কথাটা লম্বা করতে চাইছি না, তারপর কথা প্রসঙ্গে চলে আসছে। আজ ভারত অনেকখানি এগিয়েছে। যে ভারত আমরা কল্পনা করতাম যে ভারত বৈভবশালী ভারত নির্মাণ হবে, সঠিক করতে সেই দিশাতে এগোচ্ছে। দেখবেন কলকাতাতে আমার দাদা এখানে বসে আছেন জয়ন্ত ভট্টাচার্য মহোদয়, এই ধরনের এই সমসাময়িক যারা কলকাতাতে বিশেষ করে যারা পড়াশোনা করেছেন, দেখবেন 80 দশকে কলকাতা মেট্রো বানাতে গিয়ে জাপান থেকে লোক এসছে। দিল্লিতে যখন মেট্রো চালু হয় 2000-এ, তখন জাপান থেকে লোক এসে সেখান থেকে মেট্রো কোচ তৈরি হয়ে এসে এখানে মেট্রো চালু হয়েছে। আজ কিন্তু এগুলো সে বিদেশ থেকে আসছে না, আজ ভারতের মাটিতে তৈরি হচ্ছে। ভারতে 20খানা শহরে একসঙ্গে মেট্রো কাজ হচ্ছে, মেট্রো দৌড়াচ্ছে, এগুলো ভারতে তৈরি হয়েছে। যে ট্রেন আমরা একসময় বিদেশের মাটিতে দেখতাম যে বুলেট প্রুফ ট্রেন দৌড়াতো, আজ বন্দে ভারত ভারতে তৈরি হচ্ছে। এই আমাদের হাতের যে মোবাইলটা 2019 সালে আমরা 70-90টা মোবাইল বিদেশ থেকে আনতাম, আজকের দিনে আমরা পৃথিবীর সর্ববৃহৎ এক্সপোর্টার। আমরা 35,000 কোটি টাকার মোবাইল 2023-24 অর্থ বছরে এক্সপোর্ট করেছি। এটা পরিবর্তন হয়েছে ভারতে। আমি একটা উদাহরণস্বরূপ বললাম, এর অসংখ্য অগণিত আমাদের রাজ্য যারা ইম্পোর্ট এক্সপোর্ট করেন তারা জানেন আমাদের রাজ্যে 2017-18 অর্থ বছরে আমরা বাংলাদেশ থেকে প্রায় 400 কোটি টাকা আমদানি করতাম, রপ্তানি ছিল 10 কোটি টাকা। আজকের দিনে 250 কোটি টাকা রপ্তানি, অর্থাৎ আমাদের রাজ্য উৎপাদন বেড়েছে, আমাদের রাজ্য পরিকাঠামো বেড়েছে, আমাদের রাজ্যের রোড ইনফ্রাস্ট্রাকচার বা রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার সমস্ত দিকে আমরা যদি দেখি উন্নয়ন হচ্ছে। কিন্তু যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে। যেমন ধরুন গ্রুপ ডি তে আমরা ইতিমধ্যে চাকরি দিয়েছি, আপনারা দেখেছেন যে অনেকগুলো সবাই প্রায় 2,500 ছেলেমেয়েরা গ্রুপ ডি তে চাকরি পেয়েছে। এখানে সমস্যাটা হয়েছে, দেখবেন গ্রুপ ডি তে যারা চাকরি পেল এর অসংখ্য ছেলেমেয়েরা রয়েছে ডবল এমএ করেছে, অর্থাৎ পিওনের চাকরি করবে ওই ছেলেটা ডবল এমএ। এখন ভাবুন একটা স্কুলে যিনি শিক্ষকতা করছেন তিনি মাধ্যমিক পাস বা 12 পাস, একটা প্রাইমারি স্কুলে শিক্ষক রয়েছে 12 পাস করেছেন বা গ্র্যাজুয়েশন করেছেন, তিনি ছাত্র পড়াচ্ছেন। কিন্তু একজন মাস্টার ডিগ্রি করা ছেলে, ডবল এমএ পাস করা ছেলে, সে ওই স্কুলের ঘন্টিটা বাজাচ্ছে। কেন আমরা সেই দিশাতে যাব? আমরা আত্মনির্ভর মানসিকতায় যেন আমরা গড়ে উঠতে পারি, আমরা আত্মনির্ভর মানসিকতা যেন আমাদের মধ্যে তৈরি হয়, সেটাও আমাদের করতে হবে। এটা আমাদের সমস্যা আগামী দিনে, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আজকে দিনে আমাদের ছেলেমেয়েরা আইআইটি থেকে পড়াশোনা করে এসে গ্রুপ ডি তে, আমরা কয়েকদিন আগে আপনারা দেখেছেন টিপিএসসি বেরিয়েছিল, কিছুদিন আগে আমরা কিছু সুপারভাইজার নিয়েছিলাম অঙ্গনওয়াড়িতে, যারা সুপারভাইজারে পাস করে এসে তাদের মধ্যে অনেকেই আমাদের এনআইটি ত্রিপুরা বা আইআইটি থেকে পাস করে এসেছে, সারা দেশ থেকে ভালো ভালো ইনস্টিটিউট থেকে বেরিয়ে এসেছে।
তারা সেখানে সুপারভাইজার অর্থাৎ অঙ্গনওয়াড়ি সুপারভাইজারের কাজে নিজেরা যুক্ত হয়েছে। এখন ভাবুন যে ছেলেটা ছোটবেলা থেকে স্বপ্নে দেখছিল বড় বড় বিল্ডিং তৈরি করবে, ওই ছেলেটা আজকে সেই অঙ্গনওয়াড়ি অর্থাৎ চপ্পল পরে একটা পায়ে হাঁটা রাস্তা দিয়ে গিয়ে দেখে আসতে হবে সেই স্কুলটা চলছে কিনা। এরকম জীবন সংগ্রাম তাকে করতে হবে, অর্থাৎ তার স্বপ্নটাকে এই ছোটবেলা থেকে স্বপ্ন যে দেখছিল সেই স্বপ্নটা ভেঙে একটা নতুন রাস্তায় তাকে হাঁটতে হবে। আমাদের ছোট থেকেই ছেলেমেয়েদেরকে আত্মনির্ভর মানসিকতা গড়ে তুলতে হবে। আমাদের এখানে যে সমস্ত মিনারেল, আমাদের এখানে যে সমস্ত র মেটেরিয়াল রয়েছে সেগুলো কাজে লাগিয়ে কি করে আমরা নিজেরা আত্মনির্ভর হতে পারি সেই দিশাতে আমাদের এগোতে হবে। এই কথাগুলো বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে এই ধরনের অনুষ্ঠান বা কর্মসূচিটাই বলুন আমি বলবো যে সাংবাদিক বন্ধুদের পেশাগত দায়িত্ব পালনের করার পরেও খেলাধুলা বা ক্রীড়াকে তুলে ধরা বা নিজেকে ক্রীড়ার মধ্যে রেখে নিজেকে সুস্থ রাখা, সুন্দর মানুষকে তৈরি করা। আমরা যেটা বুঝি খেলা বলতে আমাদের অনেক সময় বুঝি যে খেলা মানে একটা সময় কাটানো কিংবা শারীরিক চর্চা বা নিজেকে সুস্থ রাখা না, এটা বিষয় না। আমাদের এই উপলব্ধি এবং ভাবা এটা একটা প্রিন্সিপের বিষয়। আমরা সবসময় বলি যে রাজনীতি হোক বা যে কোনো প্রফেশন হোক, একটা স্পিরিট থাকতে হবে, নিজের টিম স্পিরিট আমরা বলি। এটা কিন্তু ক্রীড়ার মাধ্যমে সবচেয়ে বেশি যদি নিজেকে তৈরি করা যায় স্পিরিট হিসেবে বা টিম হিসাবে বা সঙ্গীত শক্তি হিসাবে বা সবার সঙ্গে একসঙ্গে চলার যে চিন্তা মানুষের তৈরি হয় কিন্তু খেলার মাঠ কিন্তু সমস্ত মানুষকে সৌভাগ্যের জন্য আত্মীয়তা নেই, পরস্পরের মধ্যে বিশ্বাস সৌভাগ্যিত বৃদ্ধি করে। তার সঙ্গে শারীরিক চর্চা বা মানসিক পরিবর্তন এরকম না, খেলা একটা বিশেষ জায়গা নিয়েছে। আমাদের রাজ্যে যারা সাংবাদিক বন্ধুরা আছেন, যারা এখানে সিনিয়র সাংবাদিকরা আছে, তারা পেশাগত কার্যক্রমীয় সমাজের বিভিন্ন দিকগুলি শুধু পেশা নয়, পেশা শুনলেন না, তার সামাজিক দায়িত্ব, সামাজিক কর্তব্য, সমাজকে সুন্দরভাবে পরিচালিত করা, সমাজ ব্যবস্থাকে সুস্থ রাখার ক্ষেত্রে তাদের মতামত তুলে ধরা বা তাদের রাজ্য মানুষের রাজ্যের জনগণের সমস্যাগুলি তুলে ধরে সমস্যার সমাধানেও তারা পথ অনুসরণ করেছেন যে আমাদের সরকার যারা এই খাতে পরিচালনা করেন বা যে কোনো জায়গায় তাদের পক্ষে সুবিধা হয়, সুচিন্তিত চিন্তা ভাবনা নিতে সুবিধা হয়। আমার রাজ্যের সাংবাদিকরা আমাদের বর্ষা আছে, বিষয়টা আছে, তারা সুন্দরভাবে তাদের মতামত আমাদের সরকার সুন্দর পরিচিত বা গণতন্ত্রপ্রিয় মানুষের তাদের অধিকার সুরক্ষিত হয়, তাদের কথা বলতে হবে আপনাদের মাধ্যমে, সেটা কিন্তু আপনারা করে থাকেন। তো সাংবাদিকদের বলবো আমাদের দায়িত্ব নিয়ে আমাদের রাজ্যকে আমরা যেমন সুন্দর একটা রাজ্য তৈরি করতে যাচ্ছি, যাতে আমাদের যে পরম্পরা, আমাদের যে পার্থক্য বা সম্পদের মধ্যে যে আমরা ঐক্য আছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এই রাজ্যে একসঙ্গে বাস করি, এটাকে আর সমৃদ্ধ করা যায় কিন্তু আমাদের থেকে বেশি আপনাদের মাধ্যমে জন্ম তৈরি হয়, আপনাদের মাধ্যমে মানুষ জানতে পারে সরকার বা ব্যক্তি বা প্রতিষ্ঠান কি কাজ করছেন বা এই ব্যবস্থাকে দুর্বল করার জন্য বা চক্রান্ত করার জন্য যারা কাজ করছেন। আমরা দেখেছি এবার বলতে আপত্তি নেই যে দুর্গাপুজোর সময় আমাদের বাঙালি উৎসব ছিল দুর্গোৎসব, কিন্তু এখন সারা রাজ্যের উৎসব মানুষের উৎসব হয়ে গেছে। শুধু এই শহরে রাজ্যে নয়, আমাদের বিভিন্ন প্রদেশে বিদেশেও আমরা দুর্গাপুজো করি। এখানে একটা সময় ছিল পুজোর প্রাকারে এটা চক্রান্ত হয়ে চলেছে। আমাদের যে ভিত্তিটা, আমাদের রাজ্যে যেটা আমরা সম্প্রদায় আমরা একসঙ্গে থাকি, আমরা সবাই একসঙ্গে সমস্ত অনুষ্ঠানে বাঙালি অনুষ্ঠান বা ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করি, সেটাকে চেষ্টা করা হয়েছিল ধ্বংস করা। এটা এই রাজ্যের জনগণ যারা সচেতন গত নাগরিক এবং আপনাদের মাধ্যমে অনেকটাই আমি বলবো এটা রোখা গেছে, প্রতিহত করা গেছে, যেটা মানুষ চাইছে। তাদের প্রচুর সময় দেখেছি প্রচুর সংখ্যক মানুষের অংশগ্রহণের মাধ্যমে এটাকে মানুষ প্রতিহত করেছে। এটা আপনাদের একটা ভালো ভূমিকা ছিল।